আপনি বলেছেন বিজয়কে আপনি সংহত করতে পারেন নাই। 15 বছর ক্ষমতায় ছিলেন, টানা 15 বছর। তো আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সাধারণ সম্পাদক। এই টানা ক্ষমতা থাকা সত্ত্বেও, এত দাপটের সাথে ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন বিজয় সংহত করতে পারলেন? দৃশ্যত আমাদের নেত্রী প্রধানমন্ত্রী তিনি বিজয় সংহত করেছে অসম সাহস, পরাজিত শক্তির তাদের আদর্শ চেতনার বিরুদ্ধে, তাদের অপরাধের যেমন যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার, এছাড়া অনেকগুলো জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল, যেমন হলিয়াটিজা, যেমন সিলেট, যেমন ঢাকার আশকোনা, আজিমপুর, ময়মনসিংহে রাস্তা জঙ্গি হামলা প্রতিহত করা, এরকম অনেকগুলো কাজ সাধন করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল জঙ্গিবাদ দমনে সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটা বিষয় যেটা ওই পরাজিত আন্ডারগ্রাউন্ড যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে সেগুলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের। ওবায়দুল ভাই, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি প্রথম আপনার এই নির্বাসিত জীবনে প্রথম একটা মিডিয়ার সাথে আপনি এতদিন আমাদের সাথে অডিওতে কথা বলেছেন, ভিডিওতে এসছেন, এর জন্য আপনাদেরকে অভিনন্দন। আপনাকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ। ওবায়দ ভাই, গত বছর এই সময় বাংলাদেশে আপনি দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন একটা নির্বাচিত সরকারে, আন্দোলন পরিস্থিতি সামাল দিয়েছেন, প্রতিদিন মিডিয়ার সাথে কথা বলতেন। আজকের সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটা বিষয়ে দুটো ঘটনাই একরকম, সেটা হচ্ছে রাজনৈতিক সংকটের স্বরূপটা তখন ছিল একরকম, আর তখন একরূপ, এখন অন্য। তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট দুটো ভিন্ন বিষয়। তখন ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে সোনালী স্বাধীন বাংলাদেশ, আর আজকে রিসেট বাটনে প্রেস করে এক নতুন বাংলাদেশ জন্ম, একটা জঙ্গিবাদী আমরা মোকাবিলা। আমি স্পষ্টভাবে বলছি, ৭১-এ আমরা বিজয়ী হয়ে, আজ জয় পরাজয়, আমাদের মুক্তিযুদ্ধ পরাজয়, আমাদের জয় বাংলা রণ পরাজয়, আমরা বিজয়ী হয়ে। কিন্তু এখন মনে মনে ভাবি এই বিজয়কে আমরা কতটা সংহত করতে পেরে। বারে বারে নেপোলিয়নের একটা মনে পড়ে, উই কনকার বাট কুড নট মেক ইউজ অফ ভিক্টরি। আমরা বিজয়ী হয়ে কিন্তু বিজয়কে সংহত করতে পারি। এটাই ইতিহাসের স্বাভাবিক একটা ডিফিটেড ফোর্স। এই ফোর্সের একটা সময় বিজয়ী যারা, তারা বিজয়কে কনসলিডেট করতে যদি ব্যর্থ, তাহলে বিজিতরা, পরাজিতরা রিইমার্জ করে। আমার কাছে বাংলাদেশের বাস্তব এরকম কিছু। আপনি বলেছেন বিজয়কে আপনি সংহত করতে পারেন নাই। 15 বছর ক্ষমতায় ছিলেন, টানা 15 বছর। তো আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সাধারণ সম্পাদক। এই টানা ক্ষমতা থাকা সত্ত্বেও, এত দাপটের সাথে ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন বিজয় সংহত করতে পারলেন? দৃশ্যত আমাদের নেত্রী প্রধানমন্ত্রী তিনি বিজয় সংহত করেছে অসম সাহস, পরাজিত শক্তির তাদের আদর্শ চেতনার বিরুদ্ধে, তাদের অপরাধের যেমন যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী অপরাধীদের বিচার, এছাড়া অনেকগুলো জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল, যেমন হলিয়াটিজা, যেমন সিলেট, যেমন ঢাকার আশকোনা, আজিমপুর, ময়মনসিংহে রাস্তা জঙ্গি হামলা প্রতিহত করা, এরকম অনেকগুলো কাজ সাধন করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল জঙ্গিবাদ দমনে সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটা বিষয় যেটা ওই পরাজিত আন্ডারগ্রাউন্ড যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে সেগুলো আমাদের গোচরে ছিল। এই যে গোয়েন্দা সংস্থা সঠিকভাবে আপনাদের ব্রিফ করে নেই, গোয়েন্দা সংস্থা, বা আজকে আমরা সেটা দেখতেছি গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপরে ভিত্তি করে সব রিপোর্টই সঠিক তথ্য সরবরাহ করেছে। এমনকি উঁচু গলায় বলা, সব সঠিক তথ্য সঠিক সময় যদি পাওয়া যেত, তাহলে ৫ই আগস্টে যে জঙ্গিবাদী উত্থান,
এরকম স্থান সে সময় সংগঠিত হতে নাও পারে। বাংলাদেশ সেনাবাহিনী কি আপনাদের বিক্রয় করেছে? আমি টোটাল সেনাবাহিনীকে দোষারোপ, সেনাবাহিনী বিষয়টা আমরা গত 10-11 মাস ধরে আমাদের নেত্রী এবং আমরা আর সহকর্মী যারাই বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছি, আমরা সেনাবাহিনীকে তাদের ভূমিকাটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা তাদের নিরাপত্তা লক্ষ্য করি 5ই আগস্টে যখন কারফিউ বলবৎ, তখন আমরা আমাদের কাছে জমায়েত না, সেখানে এই কারফিউর মধ্যে যারা সেদিনের জঙ্গিবাদী হামলা সংগঠিত করত তাদের সমর্থকরা, তাদের নেতা বড় বড় মিছিল করে ঢাকা অভিমুখে সেনাবাহিনী চোখের সামনে নাকে ডগা তারা বিক্ষোভ স্লোগান দিতে দিতে ঢাকামুখী অভিযাত্রা করতে থাকে। সেনাবাহিনীর সমর্থন ছাড়া একটা সম্ভব ছিল? এখন তো সেটাই আমরা ভাব, যখন গোপালগঞ্জে নিরীহ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলের আমাদের সেনাবাহিনী পরিদর্শন করে মানুষ হত্যা, যখন দেখি সেনাবাহিনীর এক সদস্য দীপ্ত সাহান এক তরুণ যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডকে যেমন করে বুটের তলা তার গলা পিষ্ট করে, আর সে বলছিল আর্তনাদ করে, আই ক্যানট ব্রিথ। দীপ্ত সাহার গলায় মুখে বাংলাদেশের একজন সেনা সদস্য এভাবে শ্বাসকষ্টের সৃষ্টি করে, সেটা ভেবে আমরা অবাক, আমরা হতবাক। যখন আমরা যে সেনাবাহিনী মাস্তানির জন্য, গুন্ডামির জন্য, সন্ত্রাসের কারণ, চাঁদাবাজি কারণ ইতিমধ্যে কুখ্যাত ইউনূসের তল্পিবাহ সদ্য গঠিত এনসিবির নেতাদের পাহারাদার হয়, যখন দেখি সেনাবাহিনীর মধ্যে তাদের আশ্রয় পলায়নে সাহায্য করা হয়, সেনাবাহিনীর এ দায়িত্ব তাদের নিয়ম কানুনের মধ্যে পড়ে। তারপর আবার দেখলাম এই যে ঢাকা ট্রেনিং বিমান বিধ্বস্ত হওয়ার সেনাবাহিনী যেভাবে পরিস্থিতি মোকাবিলা, এটা তখনকার পরিস্থিতির মুখে তাদের দায়িত্ব জ্ঞান, কাণ্ড জ্ঞান এবং একটা চরম একটা হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে তাদের অহংবোধের যে প্রকাশ ঘটেছে, সেটাও ক্ষমা করার মতো কিছু। গোপালগঞ্জে মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, মাইলস্টোন স্কুলের ঘটনার পরে ছাত্ররা যেভাবে রুখে দাঁড়িয়েছে, আপনি আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান নেতা, আপনার নোয়াখালীর অবস্থা তো খুবই করুণ। আপনি এত বড় নেতা ছিলেন, বারবার ইলেকশনে পাশ করে আসছিলেন, আপনার সেই কর্মী বাহিনী গেল কোথায়? যখন আমাদের রণনীতি রণকৌশলে অবলম্বনে আমরা যখন সত্যিকার অর্থে আমাদের নেত্রীর ভাষা ম্যাস রেজিস্টার গণ প্রতিরোধ, আমরা ঢাকামুখী অভিযান লং মার্চ টু যমুনা এই এজেন্ডা বাস্তবায়ন করতে যাব, তখন কার অংশগ্রহণ, কার কতটা প্রতিবাদী ভূমিকা, প্রতিরোধের ক্ষমতা, এখন সারা দেশেই সবাই সংগঠিত। আপনার খুব আলোচিত একটা শব্দ ছিল কাউয়া। আপনি বলতেন আওয়ামী লীগে অনেক যারা সমাবেশ ঘটছে তারা ডেডিকেটেড না, এই অর্থে বলতেন। ওইটা কি আজকে বাস্তব অবস্থা দেখা দিয়েছে? দেখুন, আওয়ামী লীগ একটা মাল্টিক্লাস রাজনীতি, এখানে বিভিন্ন ধরনের ভালো লোক যেমন কিছু খারাপ লোক হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জামাত শিবিরে প্রচুর লোক প্রচুর লোক আশ্রয় নিয়েছে, আর সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে সে অনুপ্রবেশের বিষয়টি আমরা বুঝতে পারি, এবং 5ই আগস্টের পর এটা দিবালোকের মত পরিষ্কার। কারণ সেদিন ছাত্রদের আবেগকে যারা পুঁজি করে জঙ্গিবাদী উত্থানের সাথে সংযুক্ত করে, তখনকার এবং আজকের এনসিপি নামের নেতৃত্ব তো নতুন দলের ইউনূস বাহিনীর যে নেতাগুলো, এদের স্বরূপটা ইতিমধ্যে উন্মোচিত, সেখানে অনুপ্রবেশকে উড়িয়ে দেয়। আপনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, কত ত্যাগ তিতিক্ষার সংগঠন আপনার, সেই সংগঠনটায় ঢাকা ইউনিভার্সিটিতে জামাত শিবিরের লোকজন গুরুত্বপূর্ণ পদে ছিল, তারা প্রকাশ্যে বেরিয়ে বলতে তার হেলমেট ব্যবহার করত তাদেরকে আড়াল করার জন্য, আপনাদের নামও তো হেলমেট পায়। দেখেন, এসব বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে চর্চা আছে, আত্ম-আলোচনা আনুষ্ঠানিক ভাবে নয়, আমাদের মধ্যে এইসব নিয়ে আলাপ আলোচনা আছে। ভুল ত্রুটি নিয়েও
কথাবার্তা আছে, এগুলো এই মুহূর্তে যেখানে দেশ এক গভীর সংকট, যেখানে আমরা অন্ধকার অতিক্রম, এটা চরম মূল্য দিতে হলো, চরম মূল্য দিতে হলো। যে কথাটা বলা হয়, আওয়ামী লীগ যখন জয়ী হয়, একা জয়ী হয়, আওয়ামী লীগ যখন হেরে যায়, সারা বাংলাদেশ হেরে যায়। হ্যাঁ, এটা যিনি বলেছেন এটাও তো তার দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন। তবে আমার একটা পার্টি জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হতো যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তখন সাংগঠনিক ভাবে খুব শক্তিশালী এবং নট অনলি অর্গানাইজ বাট স্পিরিট থাকে। এটা এক বছরের মধ্যে ইউনূস সরকার টের পাচ্ছে, এক ক্ষমতা বছরের মধ্যে টের পাচ্ছে তারা। ক্ষমতাসীন আওয়ামী লীগের যে দলীয় যে শক্তিটা, সেটা বিরোধী দলে যতটা শক্তিশালী থাকে ততটা শক্তিশালী থাকে। বলেন কি প্রশ্ন? এটা প্রফেসর ইউনূস টের পাচ্ছেন। এর জন্য মাইলস্টোন স্কুলের ঘটনার পরে ওই রাজনৈতিক দলগুলোকে যেন ডাকলেন, ওইখানে আওয়ামী লীগের ভয় দেখাচ্ছেন। আওয়ামী লীগ আইলো, আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদেরকে উনি সতর্ক করছেন বারবার। তিনি সতর্ক করেছেন আওয়ামী লীগ শুধু ভয় দেখাচ্ছে তার মিত্রদের। তার মানে আওয়ামী লীগ আবারও গত কয়েক মাস জানান আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদাত্ত আহ্বানীদের পক্ষের শক্তিও আর ঐক্যবদ্ধ হচ্ছে। মানুষ আর বলতে শুরু করেছে আওয়ামী লীগ আমলে ভালো ছিল, এর চেয়ে শেখ হাসিনার আমল ভালো ছিল। এই যে একটা বোধোদয় মানুষের মাঝে সৃষ্টি হয়েছে, এটা কি নোবেল বিজয়ী ইউনূস সাহেব টের পাচ্ছেন না? তার সাঙ্গ পাঙ্গরা কি বুঝতে পারছেন না? জাগরণ, একটা নব জাগরণ সারা। আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদিন একটা ব্রিফিং করতেন, সাধারণ সম্পাদক হিসাবে। ওই ব্রিফিং এ আপনি ইউনূস সাহেব নিয়েও কথা বলতেন, আর তারেক রহমানকে সব সময় পলাতক হিসেবে ব্যঙ্গ করতেন। আজকে কি আপনি তারেক রহমানের জায়গায় চলে গিয়েছেন? দেখুন, তারেক রহমান একটা সময় 2006 সম্ভবত 2007 আর এই মুসলিকা লন্ডনে চলে। তারপর তিনি কি আর 7 পর 25 এর মধ্যে তিনি কি ফিরে এসেছেন? আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিই। এখন একটা বিষয়, আমি তো 3 মাস দেশে, কিন্তু আপনারা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম। যখন আমাকে অসুস্থ অবস্থা সিঙ্গাপুর নিয়ে যাও, সেখানে আমার মেজর অপারেশন হয়, এরপরে আমাকে নিয়ম কানুন মেনে চলতে হয় এবং কিছু মেডিসিন, অনেকগুলো মেডিসিন সকাল দুপুর রাত আমাকে মেডিকেশন আমার জন্য বেঁচে থাকার জন্য জরুরি, সুস্থ থাকার জন্য জরুরি। 3 মাস পর্যন্ত দেশের 3 মাস দেশে কোথায় ছিলেন এটা কিন্তু কখনোই বলেন নাই। কিন্তু কখনো বলবো, কাউকে বিপদে ফেলবো? কোন জেলা এটাকে বলা যায়? কিছুই বলবো। বাংলাদেশ ছিলাম আমি। একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করত সরকারি লোকজন, পুলিশের লোক, ডিবি। তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি বেরিয়ে এসেছি। সেটা হলো যে কারাগার, এখন যে জেল যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছড়া, তারপর কারাগারে আরেক মানবে, তো আমার শারীরিক অবস্থার কারণ আমাকে কেউ ওষুধ খাওয়াবে, এরও তো কোনো নিশ্চয়তা। আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাপস্থান। যারা কারাগারে আছেন এখন, যারা অনেক মানবতর জীবনযাপন করছেন, আদালতে তাদের উপর হামলা করা হয়, আপনার সহকর্মীদের উপরে যে হামলাগুলা যখন প্রিজন সেলে তাদেরকে দেখে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়? জেল তো আমার জীবনে নতুন। আমি 111 জেল দেখি, 1.5 বছর কারাগারে। আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে বারে রিমান্ডে গেছে, 2.5 বছর জেল। এ জীবনে মোট 4 বছর নিউ কারাগার। কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে, আর এ সরকারের আমার যে কারাগার, সেটা আগে যে কোনো সময় নিষ্ঠুরতা যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মতো দিন অতিবাহিত, সে খবর তো আপনারা আপনাদের বাদ দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমুক্ত করা হচ্ছে। আলী রিয়াজের কমিটি প্রতিদিন সবার সাথে বসছেন এবং নতুন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ঠিক করছেন। সেখানে আওয়ামী লীগ মাইনাস। এই রাজনীতি ভবিষ্যৎ কি দেখেন আপনি? যারা
আওয়ামী লীগকে মাইনাস করা দুঃস্বপ্ন, তারা নিজেরাই জনগণ মাইনাস। সেদিন খুব বেশি দিন এই কমান্ড ইকোনমি ফেল করেছে, কমান্ড পলিটিক্স ফেল করতে যাচ্ছে, কমান্ড জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে। সব দিক থেকে চরম মজিদ কি করে ইউনুস দমকে বিতাড়িত হতে সেদিন বেশি দেশে কি খুব তাড়াতাড়ি নির্বাচন দেখেন? নির্বাচন কি হচ্ছে মনে হয়? নির্বাচন এই দেশে কবে হবে কেউ নির্বাচন, একদিকে এনসিপি জামাত তারা নির্বাচনে, আবার বিএনপি এবছরই নির্বাচন। এখন নির্বাচনের ভাগ্যে কি কেউ জানে। আওয়ামী লীগ যেই পার্টি 50 যাদের জনসমর্থন অটুট, সেই পার্টিকে আর অংশগ্রহণ নিরপেক্ষ কোনোদিন। সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নাই বাংলাদেশে। দেশের মানুষ নিষিদ্ধ ভাবে, দেশের মানুষের হৃদয়ে আওয়ামী জেগে জাগ্রত। শেখ হাসিনা নেতৃত্বের যে ক্ষমতায় থাকা সেই সুগত মানুষ, আমাদের আমলেও কিছু যে আচরণগত ভুল ছিল না সেটা আমি বলবো না, তারপরও খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনটা ইলেকশনে বাংলাদেশের নিউ জেনারেশন ভোট দিতে পারেনি। কেন দিতে পারেন? অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না। কেন হয়নি? রাতের ভোটের অভিযোগ ছিল। কারো কি নির্বাচনে আসতে বাধা? তুমি আসবে না নির্বাচন, আপনি আসতে চান, তুমি কি জোর করে আন? নির্বাচন কমিশন ডাক, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। যদি নির্বাচনের পরিবেশটা আরেক, এখন একটা বড় দল যদি নির্বাচন ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা না, সেখানে আমাদের কি বলার? আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে। অনলাইনে সারা যেখানে আছেন নেতারা, তাদের সাথে জুম বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্মসূচি, আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন? এ ধরনের সময় যেভাবে রণকৌশল, আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনার ওনার সাথে কি আপনার কথা হয়? আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত কখনো চাইনি, এখনো আমার যখন প্রয়োজন, মাঝে মধ্যে কোনো কিছু জরুরি মনে হলে আমি তার সঙ্গে অবশ্যই কথা। কর্মীদের উদ্দেশ্যে আমাদের নেত্রী নির্দেশ দিচ্ছেন, সেটাই আমার আওয়াজ। সেই রণনীতির অবলম্বন যাতে কর্মীরা যাতে নেত্রী নির্দেশ মতো নিজেদেরকে সংগঠিত রাখে, সংগঠিত হয়, সেটাই আমার। আমরা জানি মোহাম্মদ ইউনূস তার নিজস্ব দলেন জামাত সহ ইসলামপন্থী জঙ্গিবাদী কয়েকটি দল, বিএনপি, তাদের they are on different page but they are on the same page against আওয়ামী। রিফাইন আওয়ামী লীগের কথা মাঝখানে এসেছিল, রিফাইন আওয়ামী লীগের কোনো সার শব্দ পাওয়া যাচ্ছে না এখন। এই ধরনের আওয়ামী লীগ অতীত অনেকে চেষ্টা করেছে এ ধরনের টাইপের আওয়ামী করার, এই চেষ্টা সফল হবে এটা আমরা। আওয়ামী লীগ সভাপতি আমাকে 3 বার জানানোর দায়িত্ব, এত বড় দায়িত্ব স্বাধীনতার পর আর কারো দায়িত্ব। এটা তো সত্য, এটা খুবই সত্য থাকতে পারে। আমি সম্পূর্ণ সফল দাবি, আমারও ব্যর্থতা ভুল সময় মতো সব। আপনার সভাপতি, সাধারণ সম্পাদক প্রতিদিন কথা হয় বা মত বিনিময় হয় এমন কোন প্রমাণ কারো কাছে নেই, এর জন্যই প্রশ্নগুলো আসে। সবসময় ওনার সাথে অনেকেই কথা, এবং উনি তো প্রতিদিনই প্রায় ভার্চুয়ালি আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে। সারা দেশের কর্মীরা আপনার শুধু বলেন না, আপনার গ্রাসরুট লেভেলের কর্মীদের সাথে কথা হয় ওনার প্রতিদিন। ও কর্মীদের কথাই শুনে। আমাকে কোনো তৃণমূলের কর্মী কোথাও সে অত যুবলীগ, ছাত্রলীগ বা সামান্য একজন কর্মী, ছোটখাটো পদ, যে নেত্রীর সাথে 3 বার, কেউ বলে 4 বার, কেউ বলে 5 বার কথা, তাহলে অবস্থাটা বুঝেন। উনি তো দলটাকে টেনে তুলেছেন আবার একা একা। উনি আসলে পারেন, এই বয়সেও তার গতি অ্যারাবিয়ান হর্স। আপনাকে অনেক ধন্যবাদ ওবায়দুল কাদের ভাই, আপনি আমাদের সাথে দীর্ঘ সময় নিয়ে অকপটে নানা বিষয়ে আপনি শেয়ার করেছেন। আপনি আমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ। আওয়ামী লীগের এই রাজনৈতিক রণকৌশল কি সত্যি জনসম্পৃক্ততা অর্জনের পথ, নাকি এটি কেবল পুরনো ছকেই পুনরাবৃত্তি? ওবায়দুল কাদের যেভাবে বারবার গণতন্ত্রের কথা বলেন, সেখানে বাস্তবতা কতটা প্রতিফলিত হয় সেটাই এখন প্রশ্ন।
সাম্প্রতিক বক্তব্যে তিনি একদিকে বিরোধী দলকে একহাত নিলেন, অন্যদিকে সরকার দলীয় কৌশলের প্রশংসা করলেন, যা অনেকটা নিজেই বলছি নিজেই শুনছি ধরনের একমুখী প্রচার বলে মনে হতে পারে। রাজনীতি কি এখন শুধুই মিডিয়া শো, নাকি এই সব বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো পরিকল্পনা, যেটা জনতার চোখ এড়িয়ে যাচ্ছে? সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে সিদ্ধান্তটা তাদের, ভোটারদের। আমরা কেবল বিশ্লেষণ করতে পারি, প্রশ্ন তুলতে পারি, ভাবতে শিখতে পারি। আপনারা কি ভাবছেন? আওয়ামী লীগের এই নতুন রণকৌশল কি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে, নাকি এটা আরেকটা চেনা গল্পের নতুন সংস্করণ মাত্র? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।